হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। পরীক্ষা সবে শুরু হতে চলেছে। এখন তোমরা দেখে নাও কার্যক্ষমতার শক্তির প্রাসঙ্গিক এমসিকিউ, কারণ বিবৃতিধর্মী প্রশ্ন এবং কালাম ম্যাচিং। এই প্রশ্নগুলি তোমাদের সামনের সেমিস্টার পরীক্ষাতে খুব হেল্পফুল হবে এবং তোমরা পুরো কোশ্চেন প্যাটার্ন জেনে যাবে। তোমরা কোশ্চেন প্যাটার্নে জেনেছো যে 17টি কোশ্চেন থাকবে থিওরি এমসিকিউ, ওকে, 8টি থাকবে নিউমেরিক্যাল এমসিকিউ, 4টি বিবৃতি কারণধর্মী প্রশ্ন, 4টি প্রবলেম বেসড কোয়েশ্চেন, আর 2টি আসবে কালাম ম্যাচিং, তাই না? তাহলে দেখো এই প্রাসঙ্গিক এমসিকিউ 17 নাম্বার দেখাবো তোমাদেরকে। তারপরে কি দেখাবো বলো তো? কারণ বিবৃতিধর্মী প্রশ্ন, আর এটা কি বলো তো? এই কালাম ম্যাচিং। কোয়েশ্চেন নাম্বার 1 দেখে নাও। একটি বস্তুর উপর 10 নিউটনের একটি ধ্রুবক বল প্রয়োগ করে বস্তুটিকে 5 মিটার সরানো হলে কৃতকার্য কত হবে? তাই না? তো দেখো তোমরা জানো কৃতকার্য সমান কি বলো তো? বল ইন্টু সরণ। তাহলে কত হবে? 50 জুল। এসআইতে কৃতকার্যের একক কি বলো? অবশ্যই জুল। এরপরে তোমাদের নেক্সট কোয়েশ্চেন দেখাবো, ভালো করে পড়ে নাও কোয়েশ্চেনটি, 3-এরটা। একটি ধ্রুবক বল দ্বারা সম্পাদিত কার্য সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? কার্যের মান সর্বদা শূন্য। না না না, কার্যের মান বস্তুর প্রাথমিক উপর নির্ভর করে না। কার্যের মান বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে না, করে। কার্যের মান কার্যের মান বল ও স্বর্ণের ভেক্টর দুটি স্কেলার গুণফলের সমান। আমরা জানি কার্য সমান এই বল ভেক্টর ও স্বর্ণ ভেক্টরের ডট গুণ, তাই না? অর্থাৎ স্কেলার গুণ। এরপরে তোমাদের নেক্সট পেজে যাই। কোশ্চেন নাম্বার 4 ভালো করে পড়ো। পরিবর্তনশীল বল দ্বারা সম্পন্ন কার্য কোন গাণিতিক ধারণা ব্যবহার করে গণনা করা হয়? দেখো অবশ্যই সমাকল। কারণ কি বলতো? পরিবর্তনশীল বলের দ্বারা কার্যের ফর্মুলা হলো এফ ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন x1 টু x2, অর্থাৎ সমাকলের সাহায্যে। 5-এর কোশ্চেনটা ভালো করে পড়বে, দেখবে কত সিম্পল কোশ্চেন। কখন কোনো বল দ্বারা কার্য শূন্য হয়? দেখো, বল যখন বস্তুর উপর লম্বভাবে ক্রিয়া করে, এটা বলা যাবে না। বল ও স্বর্ণের অভিমুখ পরস্পর লম্ব, ইয়েস, এটা ঠিক আছে। বল ও স্বর্ণের অভিমুখ পরস্পর যখন লম্ব হবে তখন কার্য শূন্য হবে, এবং সেই বলকে আমরা কি বলি বলতো? কার্যহীন বল, তাই না? বল ও স্বর্ণের অভিমুখ পরস্পরের সমাধান, না না, এটা হবে না, এটা হবে না, অর্থাৎ আমাদের বিটা কারেক্ট। এরপরে আরো একটু ভালো কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার 6। একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রযুক্ত হয়, বস্তুটি প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে 60 ডিগ্রি কোণে 5 মিটার সরে গেল। কৃতকার্য কত? বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। তাহলে দেখো, বল আর স্বর্ণের গুণফল 50, আর স্বর্ণ কস থিটা। বল ও স্বর্ণের গুণফল কি বলতো? 50, আর এইখানে কস 60 ডিগ্রি মানে হাফ। 50 ইন্টু হাফ মানে কি বলতো? 25 জুল হবে। দেখো এগুলো নিউটন একক হবে না, এগুলো সব জুল হবে, তাই না? অর্থাৎ আমাদের অপশন আসছে সি। এরপরে ক্ষমতা সম্পর্কিত এমসি গুলো আবার ভালো করে দেখে নাও। ক্ষমতা কি? না কার্য করার হার, তাই না? তাহলে দেখো, যে হারে কার্য করা হয় বা শক্তি স্থানান্তরিত হয় সেটা কার্য, অর্থাৎ অপশন বি কারেক্ট। কোশ্চেন নাম্বার 2। ক্ষমতার এসআই একক ওয়াট। একটি যন্ত্র যদি 10 সেকেন্ড সময়ে 500 জুল কাজ করে তবে তার আউটপুট ক্ষমতা হবে কত বলতো? 500/10, অর্থাৎ 50 ওয়াট, তাই না? এরপরে 4 কোশ্চেনটা তোমরা ভালো করে দেখে নাও। কার্য, ক্ষমতা ও সময়ের মধ্যে সম্পর্কটি হলো, দেখো ক্ষমতা সমান কার্য বাই সময়, অপশন সি কারেক্ট। নিচের কোনটি ক্ষমতার একক নয়? দেখো, জুল পার সেকেন্ড ক্ষমতার একক, নিউটন বলের একক, এটা হবে না, তাই না?
1 HP এগুলো কি বলতো 746 ওয়াট। ডি অপশন কারেক্ট। এরপরে দেখো শক্তি সম্পর্কিত প্রাসঙ্গিক এমসিকিউ। গতিশক্তি হলো না গতির জন্য শক্তি। তাহলে দেখো একটি বস্তুর গতির কারণে অর্জিত শক্তি, অপশন বি কারেক্ট। এরপরে কোয়েশ্চেন নাম্বার 2 যাব, দেখো ভালো করে দেখে নাও। গতিশক্তি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি মিথ্যে? দেখো এটি একটি স্কেলার রাশি, সঠিক। বস্তুর ভর ও বেগের উপর নির্ভর করে, এটাও সঠিক। এটি কখনো ঋণাত্মক হতে পারে না, এটাও সঠিক। আর এটি যে কোনো ভৌত প্রক্রিয়ায় সর্বদা সংগ্রহিত থাকে, না 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 না, শক্তি সংগ্রহিত এটা থাকে না। কোশ্চেন নাম্বার 3 গেল। এককের আন্তর্জাতিক পদ্ধতিতে গতিশক্তির একক কি? কার্যের একক, অর্থাৎ জুল। নিচের কোন বিষয়গুলির উপর গতিশক্তিকে প্রভাবিত করে? বস্তুর ভর, বস্তুর উপাদানের ঘনত্ব। বস্তুর ভরের উপর করে, কিন্তু উপাদানের ঘনত্বের উপর ডাইরেক্ট করে না, ইনডাইরেক্ট করে। বস্তুর বেগ ও বস্তুর ঘনত্ব, বস্তুর ভর ও বস্তুর বেগ। তাহলে অপশন সি কারেক্ট, তাই না? কোশ্চেন 5, একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হওয়ার সাথে সাথে তার গতিশক্তির কি পরিবর্তন হবে? দেখো গতিশক্তি কে সমান কি বলতো, হাফ এম ভি স্কোয়ার। তা দেখো এই বেগটা দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণের বর্গ মানে 4 গুণ, তাহলে গতিশক্তি কি বলতো 4 গুণ হবে। একটি দোলকের দোলনের সময় কোন বিন্দুতে দোলকের গতিশক্তি সর্বোচ্চ হয়? সর্বনিম্ন বিন্দুতে, অর্থাৎ দেখো এই বিন্দুতে। কার্যশক্তি উপাদ্য কোন সূত্র প্রকাশ করে? অবশ্যই শক্তি সংরক্ষণ সূত্র, কারণ সমস্ত বল দ্বারা কৃতকার্য সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন। কোশ্চেন নাম্বার 8, নিচের কোন রাশিমালাটি গাণিতিকভাবে কার্যশক্তি উপাদ্যকে স্থাপন করে? কি বলতো, এই যে কৃতকার্য সমান কি বলতো গতিশক্তির পরিবর্তন। কি বলতো সিওর অপশনটা? বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্ভর করে শুধুমাত্র বস্তুর ভরের উপর, শুধুমাত্র বস্তুর উচ্চতার উপর, বস্তুর ভর ও উচ্চতা উভয়ের উপর, অর্থাৎ অপশন সি কারেক্ট। কোশ্চেন নাম্বার 10, নিচের কোন সূত্রটি পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি থাকা বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তির মান নির্দেশ করে? দেখো অভিকর্ষীয় স্থিতিশক্তি কি বলতো, mgh। কোন স্প্রিং এর সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তির সূত্রটি হলো কি বলতো, হাফ কে এক্স স্কয়ার। ওকে। আবর্ত পথে স্প্রিং বল দ্বারা কৃতকার্য। দেখো এক্ষেত্রে স্প্রিং বল অভিকেন্দ্র বল জগাবে, আর অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য সর্বদাই কি বলতো শূন্য হয়, কারণ ইহা কার্যহীন বল। প্রত্যেক বস্তু এমন অবস্থানে আসতে চায় যেখানে তার স্থিতিশক্তি সর্বনিম্ন হয়, অর্থাৎ অপশন ডি কারেক্ট। হুকের সূত্র এপিক্যাল টু মাইনাস কে সমীকরণে কে কিসের উপর নির্ভর করে? কে কি বলতো কে স্প্রিং এর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। যদি দৈর্ঘ্য বেশি হয় কে কম হয়, দৈর্ঘ্য কম হলে কে বেশি হয়। বোঝা গেল? এরপরে দেখো সংরক্ষী ও অসংরক্ষী বল সংক্রান্ত এমসিকিউ। কোশ্চেন নাম্বার 1, নিচের কোনটি সংরক্ষী বলের বৈশিষ্ট্য? তোমরা জানো এই সংরক্ষী বল দ্বারা কৃতকার্য কোনো বদ্ধ পথে কি হয়? শূন্য হয়, হয় কিনা বলো? এটা। তাই দেখো এক্ষেত্রে কৃতকার্য গতিপথের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, কারণ গতিপথটা কিরকম হচ্ছে তার উপর নির্ভর করে না। কি করে বলতো, প্রাথমিক এবং শেষ বিন্দুর উপর নির্ভর করে, অর্থাৎ অপশন এ কারেক্ট। এরপরে নেক্সট কোয়েশ্চেন 2 যাই। দেখো নিচের কোন বল সংরক্ষী বলের উদাহরণ নয়? ঘর্ষণ বল সংরক্ষী বল নয়। ওকে। তারপরে দেখো সংরক্ষী বলের অধীনে কোনো বদ্ধ পথে চলমান একটি বস্তুর ওপর সংরক্ষী বল দ্বারা কৃতকার্য কত হবে? না সর্বদাই শূন্য হবে, কারণ বদ্ধ পথে সংরক্ষী বল দ্বারা কৃতকার্য সর্বদাই শূন্য। 4 নম্বর কোশ্চেন দেখে নাও, সংরক্ষী বলের ক্ষেত্রে কোন শক্তি সংরক্ষিত থাকে? কি বলতো, যান্ত্রিক শক্তি, তাই না? অপশন ডি কারেক্ট। সংরক্ষী বলের ক্ষেত্রে বল এফ সরণ এক্স স্থিতিশক্তি ইউ এর মধ্যে সম্পর্কটি হলো কি বলতো, এফ এক্স ইকুয়ালস টু মাইনাস ডিইউ বাই ডিএক্স, অর্থাৎ কি বলতো স্থিতিশক্তির ঋণাত্মক নতিমাত্রা হলো বল।
তাই না? এই কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্ট থেকে দেখবে তোমরা মেন এবং অ্যাডভান্সে খুব কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন নাম্বার 6 এটা দেখে নাও। বস্তুর প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে যাওয়ার সময় সংরক্ষী বল বস্তুর উপর ধনাত্মক কার্য করলে অন্তিম অবস্থান থেকে প্রাথমিক অবস্থানে আসার সময় বস্তুর কার্য হবে ঋণাত্মক। তাই না? কারণ কি বলতো, বদ্ধ পথে কৃতকার্য শূন্য। যদি এই পথে কি কৃতকার্য ধনাত্মক হয়, তা এই উল্টো পথে অবশ্যই ঋণাত্মক হবে। ওকে, এরপরে দেখো যান্ত্রিক শক্তি সংক্রান্ত কি বলতো এমসিকিউ। যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রানুযায়ী সংরক্ষণ বলের ক্ষেত্রে কোনটি সঠিক? গতিশক্তি সংরক্ষিত থাকে? না না, স্থির শক্তি থাকে। মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, সি এর অপশনটা। অবাধে পতনশীল বস্তু মাটি স্পর্শ করার পর তার গতিশক্তি অবশ্যই শূন্য হয়, তাই না? অর্থাৎ কি বলতো, লোপ পায়। কোশ্চেন নাম্বার 3, যান্ত্রিক শক্তির সংরক্ষণ বোঝায় যে কোনো তন্ত্রের শক্তি তৈরি হয়? না 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 না, কোনো তন্ত্রের শক্তি নষ্ট হয়? না 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 না, কোনো তন্ত্রের বাইরে শক্তি স্থানান্তরিত হয়। কোনো তন্ত্রের শক্তি, হ্যাঁ, সি এরটা কি বলতো, কোনো তন্ত্রের শক্তি স্থির থাকে। নিচের কোনটি অসংরক্ষিত বলের বৈশিষ্ট্য? দেখো, যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না। কৃতকার্য পথ নিরপেক্ষ? না না, এটাও নয়। যান্ত্রিক শক্তির অপচয় হয়। অসংরক্ষিত সংস্থায় যান্ত্রিক শক্তির অপচয় হয়। ওকে, অসংরক্ষিত বলের অধীনে কৃতকার্য পুনরুদ্ধার সম্ভব? না 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 না, কৃতকার্য পুনরুদ্ধার সম্ভব নয়। অসংরক্ষিত বল দ্বারা সম্পন্ন কাজ নির্ভর করে কি বলতো, বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের উপর? না, ভরের উপর, গতিপথের প্রকৃতির উপর। গতিপথের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ অপশন সি কারেক্ট। একটি উলম্ব বৃত্তাকার পথে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে কি বলতো, তারের টান এবং অভিকর্ষ বল। ওকে, দেখো, উলম্ব বৃত্তাকার পথে গতিশীল বস্তুর উপর গতিপথের শীর্ষবিন্দুতে তারের টান হয়। দেখো, উলম্ব পথের সর্বোচ্চ বিন্দুতে টান, এটা নিচের দিকে হয়, তো এটা হয় টি প্লাস এম জি ইকাল টু কি বলতো, অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর। তাহলে টি কেস টু কত আসছে, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। হয় কিনা বলো? তাহলে বস্তু ওজনের সমান হয় বলা যাবে না, বস্তু ওজনের চেয়ে বেশি হয় এটা বলা যাবে না, বস্তু ওজনের চেয়ে কম হয় এটাও বলা যাবে না। আর কি বলতো, শূন্য। কেন শূন্য বলতো, যদি দেখো মানে ন্যূনতম টান যেটা হবে সেটা শূন্য হবে। ওকে, তাহলে অপশনটি কারেক্ট। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3, উলম্ব বৃত্তাকার পথে গতিশীল বস্তুর উপর গতিপথের সর্বনিম্ন বিন্দুতে তারের টান হয় সবচেয়ে বেশি, তাই না? বস্তু ওজনের চেয়ে কম, বস্তু ওজনের চেয়ে বেশি, ওজনের চেয়ে বেশি হয়, অর্থাৎ কি বলতো, বি এর অপশনটা কারেক্ট। এরপরে দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ। তোমরা জানো স্থিতিস্থাপক সংঘর্ষ হলো যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। তাহলে দেখো, একটি স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয় বলতো, গতিশক্তি এবং ভরবেগ উভয়ই সংরক্ষিত থাকে, অর্থাৎ সংজ্ঞা। একটি স্থিতিস্থাপক সংঘর্ষে তন্ত্রের মোট গতিশক্তি কি বলতো, এটা বলা যাবে না, সংঘর্ষকারী বস্তুর ভরের উপর নির্ভর করে, তাই না? এরপরে দেখো, একটি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষে পরে সংঘর্ষকারী বস্তু দুটি আপেক্ষিক বেগ শূন্য হয়, কেন কি তারা পরস্পরের সঙ্গে আটকে যায়, অর্থাৎ কি বলতো, অপশন এ কারেক্ট, তাই না? কোয়েশ্চেন নাম্বার 4, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কত বলতো, 1 হয়। কেন বলতো, কারণ ই কেস টু ই টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই কি বলতো, ই ওয়ান মাইনাস ইউ। ওকে, অর্থাৎ কি বলতো, এটা 1 হয়। অস্থিত সংঘর্ষে একটি তন্ত্রের মোট ভরবেগ সর্বদাই কি বলতো, স্থির থাকে। এরপরে দেখে নাও নেক্সট 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও। একটি অস্থিত সংঘর্ষের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, তাই না? এটা কি বলতো, লেস দেন, ইটা গ্রেটার দেন 0 বাট লেস দেন 1, অর্থাৎ কি বলতো, ডি এর অপশনটি। এরপরে দেখো কারণ বিবৃতি ধর্মী প্রশ্ন। দেখো, যদি তোমরা জানো উভয়ই যদি সঠিক হয় এবং কি বলতো কারণটা বিবৃতির ব্যাখ্যা হয়, তাহলে এ। উভয়ই সঠিক হলো কিন্তু কারণটা ব্যাখ্যা হলো না, তাহলে বি। আবার দেখো, বিবৃতি সঠিক কারণ ভুল, সি। আবার এই বিবৃতি সঠিক নয় কারণ সঠিক, সেটা ডি, তাই না? পরপর কোশ্চেনগুলো পড়ে নি।
দেখো কোশ্চেন নাম্বার 1, হাতে সুটকেস নিয়ে কোনো সমতল রাস্তা দিয়ে হাঁটলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য হয় না, কারণ এক্ষেত্রে অভিকর্ষ বল কার্যহীন বল। বল এবং স্বর্ণের গুণফল, বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। সুটকেসের স্বর্ণের অভিমুখ বলের অভিমুখের সঙ্গে লম্ব হয়ে থাকে। ইয়েস, দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশন এ কারেক্ট। জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উঁচু জায়গায় বাঁধ দিয়ে ধরে রাখা নদীর জলে স্থিতিশক্তি সঞ্চয় থাকে। নিচে পড়ার সময় বাঁধের জলে গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। না 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 না, উল্টোটা হবে। গতিশক্তি কি বলতো, স্থিতিশক্তি গতিশক্তি রূপান্তরিত হয় এবং সেই গতিশক্তি অবশেষে কি বলতো তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বিবৃতি কারেক্ট কিন্তু কারণ সঠিক নয়, ফলে এটা কি বলতো অপশন সি। কোশ্চেন নাম্বার 3 দেখে নাও, কোনো বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তির মান নির্ণয়ের জন্য নির্দেশতলের প্রয়োজন হয়। অবশ্যই প্রয়োজন হয়, কারণ নির্দেশতলের ওপরে স্থিতিশক্তি ধনাত্মক, নিচে ঋণাত্মক। যে পথে একটি বস্তুর গতিশীল হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি সেই পথের উপর নির্ভরশীল। না 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 না, অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভর করে না। অর্থাৎ কি বলতো বিবৃতি সঠিক কারণ ভুল, অর্থাৎ কি বলতো এটা সি অপশন কারেক্ট। এরপরে কোশ্চেন নাম্বার 4, একটি স্প্রিংকে প্রসারিত বা সংকুচিত করলে তার মধ্যে অভিকর্ষীয় স্থিতিশক্তি সঞ্চিত হয়। হ্যাঁ সঠিক। প্রসারিত বা সংকুচিত স্প্রিং এর স্থিতিশক্তি হাফ কে এক্স স্কয়ার। দেখো দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা এ। অমসৃণ তলের উপর দিয়ে কোনো বস্তুকে টেনে নিয়ে গেলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য বস্তুটির স্থিতিশক্তির উপর সঞ্চিত হয়। না না না, এটা অপচয় হয়। কি বলতো, কারণ ঘর্ষণ বল একটি অসংরক্ষী বল, তাই এটা সঞ্চিত হয় না। তাহলে দেখো এটা বিবৃতি সঠিক নয়, কিন্তু কারণটা কি বলতো সঠিক, অর্থাৎ এখানে অপশন ডি কারেক্ট। ক্যারামের স্ট্রাইকার ও সাধারণ গুটির সংঘর্ষের পর কোনটি গতিহীন হয় না? ক্যারামের স্ট্রাইকারের সঙ্গে সাধারণ গুটির একটি সংঘর্ষ স্থিতিস্থাপক। না না না, স্থিতিস্থাপক আইডিয়াল কেস, অর্থাৎ অনুপরমাণুর মধ্যে স্থিতিস্থাপক হয় এবং দুটো স্টিল বলের মধ্যে স্থিতিশক্তি হয়, অর্থাৎ এটা স্থিতিশক্তির উদাহরণ নয়। অর্থাৎ কারণ কি বলতো এটা সঠিক নয়, কিন্তু এটা সঠিক। তাহলে কি বলতো এটা সি অপশনটি কারেক্ট। কোশ্চেন নাম্বার 7 দেখো, দুটি ভিন্ন ভরের বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি অধিক হয়। ইয়েস, কারণ কে ইকাল টু পি স্কোয়ার বাই 2m, অর্থাৎ কি বলতো গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক। এটা কারেক্ট। দুটি ভিন্ন ভরের বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ অধিক হয়। এটাও সঠিক, কারণ ভরবেগ পি সমান √2ma, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ বি অপশনটি কারেক্ট। গতিশক্তি ঋণাত্মক হতে পারে কিন্তু স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে না। ভুল, কারণ কি বলতো গতিশক্তি ধনাত্মক হয়, স্থিতিশক্তি ঋণাত্মক হলেও হতে পারে। আর গতিশক্তি ভর ইন্টু বেগের বর্গ, আর স্থিতিশক্তি ভর। দেখো এটা কারেক্ট, কিন্তু এটা কারেক্ট নয়। তাহলে কি বলতো এটা ডি অপশনটি কারেক্ট। এরপরে দেখো কালাম ম্যাচিং দেখে নাও। সকল বলের দ্বারা কার্য সমান কি বলতো গতিশক্তির পরিবর্তন। তাহলে 1c, দেখো 1c কোথায় আছে বলতো, একমাত্র ডি তে আছে। তাহলে দেখো এই ডিটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 2 দেখে নাও, ক্ষমতা। ক্ষমতা মানে কি বলতো এর একক ওয়াট। তাহলে কি 1c, দেখো তো 1c কোনটা বলতো, সি এর অপশনটা। দেখো এই কালাম ম্যাচিং দেখে নাও, ক্ষমতা মানে ক্ষমতা কাকে বলে। দেখো টাও ইন্টু কৌণিক বেগ, অর্থাৎ কি বলতো 1d। 1d কোথায় আছে বলতো, বি এর অপশনটা কারেক্ট, তাই না? দেখো কোনো বস্তু তার অবস্থান বা আকৃতি বা উভয়ের জন্য যে শক্তি লাভ করে সেটা স্থিতিশক্তি। তাহলে বস্তু এটা কি বলতো স্থিতিশক্তি। 1c, 1c কলে বলতো সি আছে আর ডি আছে, এই দুটোর মধ্যে কোন একটা হবে। দুইটা দেখো, খনির মধ্যে অবস্থিত বস্তু স্থিতিশক্তি ঋণাত্মক হয়। দেখো তো ঋণাত্মক আছে, হ্যাঁ ডি। কি বলতো ডি। তাহলে 2d, তাহলে ডি এর অপশনটা কারেক্ট, কারণ আমাদের সি ডি পেয়েছিলাম প্রথম থেকে, দ্বিতীয় ক্ষেত্রে এটা কনফার্ম হয়ে গেল, ডি এর অপশন কারেক্ট। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।